আসসালামু আলাইকুম। অ্যাফ্রোস একাডেমিকের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম মূলধন ও মুনাফাসত লেনদেন। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম একটা বোর্ড কোশ্চেন। আজকেও দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, সিলেট বোর্ড 2019 জনতা ট্রেডার্স। বাকিটুকু লেখে নাই। তো এখানে দেখো একটা পুরোপুরি একটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে মুনাফা জাতীয় আয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। গ নম্বর বলছে মুনাফা জাতীয় ব্যয় ও প্রদানের পরিমাণ নির্ণয় করো। তো আসলে আগে আমরা ক নম্বর আলোচনা করব, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। ক নম্বর মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তির জন্য আমরা বক্স করব, যেহেতু এখানে তারিখ নাই আমরা তারিখ দিব না, বিবরণ টাকা টাকা দিয়ে আমরা বক্সটা করব। বিবরণ টাকা টাকা। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি, আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যবসায় মূলধন বিনিয়োগ বা ব্যবসায় মূলধন আনায়ন, এইগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো 1 তারিখে কী বলছে, 1 নম্বর লেনদেন কী বলছে, নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করছে মানে কি, সে ব্যবসায় এত টাকা বিনিয়োগ করছে। কত টাকা? নগদ 1 লক্ষ আর 50,000 টাকার আসবাবপত্র। তাহলে যেহেতু সে ব্যবসা শুরু করছে বা ব্যবসা আরম্ভ করছে, এটা মূলধন। আর ব্যবসা মূলধন বিনিয়োগ করলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখব মূলধন কত টাকা ছিল, নগদ ছিল 2 লক্ষ টাকা আর আসবাবপত্র ছিল 50,000 টাকা। মোট টাকা আসবে 2,50,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে বলছে পণ্য বিক্রয়, এটা আয়, এটা প্রাপ্তি না। পণ্য বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি না। পণ্য ক্রয় এটা হচ্ছে ব্যয়। বিনিয়োগের সুদ এটা হচ্ছে আয়। ভাড়া প্রদান এটা হচ্ছে ব্যয়। ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক হতে ঋণ গ্রহণ। আবার যদি বলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। তাহলে ব্যাংক হতে ঋণ গ্রহণ। ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে কত টাকা? 1,50,000 টাকা। 1,50,000 আমরা যদি যোগ করি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো আমি আবার বলে দিচ্ছি, মূলধন হতে প্রাপ্তি হচ্ছে হাতে গোনা কয়েকটা, যেমন ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যবসায় মূলধন বিনিয়োগ বা নতুন মূলধন আনয়ন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ব্যয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত আয়, এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে আসে আমরা খ নম্বর আলোচনা করব। খ নম্বর বলছে মুনাফা জাতীয় আয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ নম্বর মুনাফা জাতীয় আয় ও প্রাপ্তি। মুনাফা জাতীয় আয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আমরা বক্স করি, তারিখ নাই, তারিখের জন্য আমরা বক্স দিব না, যেহেতু তারিখ নাই। তারিখ থাকলে অবশ্যই তারিখের বক্স দিতে হতো। বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা করব মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কোনগুলা আমরা দেখে নেই। 1 নাম্বার যে লেনদেনটা ছিল, এটা ছিল আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তিটা কখনো মুনাফা জাতীয় আয় হবে না, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে বলছে পণ্য বিক্রয় 1,80,000 টাকা। পণ্য বিক্রয় করছে, এই বিক্রয়টা হচ্ছে আমাদের আয়। পণ্য বিক্রয়টা হচ্ছে আয়। তারপরে কি বলছে, যার পণ্য বিক্রয় করছে 1,80,000 টাকা, যার 50% ধারে। তো আমাদের মুনাফাজাত আয়ের ভিতরে কি ঘটনা ঘটছিল বা বলছিলাম তোমাদেরকে, মুনাফাজাত আয় আসবে শুধুমাত্র চলতি বছরের নগদে প্লাস বাকিতে ঘটে যাওয়া লেনদেন। চলতি বছর বলতে আমরা ম্যাথ করছি এখানে, এটা হচ্ছে 2019 সালের একটা ম্যাথ ছিল। তো আমরা এখানে ম্যাথ করছি ধরে নাও 2019 সালের। তো
চলতি বছর বলতে 19 সালের লেনদেন বাদ দিয়ে বাকি কোনো সালের যদি তথ্য এখানে দেওয়া থাকে, যদি 18 সালের কোনো তথ্য দেওয়া থাকে বা 20 সালের কোনো তথ্য দেওয়া থাকে, সেই তথ্য লেনদেনগুলো আমাদের মুনাফাজাতীয় আয় বা ব্যয়ের ভিতরে আসবে না, আসবে হচ্ছে শুধুমাত্র 19 সালের। এই 19 সালটা হচ্ছে আমাদের চলতি সাল। তো এখানে বলছে যে পণ্য বিক্রয় 1,80,000 টাকা, যার 50% ধারে। তাহলে এই যে পণ্য বিক্রয় করছিল পুরাটাই 2019 সালের, যার 50% ধারে। তো মুনাফাজাতীয় আয়ের তথ্য আমি কি বলছিলাম যে শুধুমাত্র চলতি বছরের নগদে প্লাস বাকিতে ঘটে যাওয়া লেনদেনে আসবে। তো বিক্রয় করছিল 1,80,000, এর ভিতরে নগদও আছে, এর ভিতরে বাকিও আছে, যার কারণে পুরো টাকাটা এখানে আসবে। পণ্য বিক্রয় 1,80,000। এরপর আর কি আছে? পণ্য ক্রয়, এটা হচ্ছে ব্যয়। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদটা হচ্ছে আয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কত টাকা ছিল? বিনিয়োগের সুদ ছিল হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, আমরা এখানে আরেকটা বক্স লাগবে আমাদের। বিনিয়োগের সুদ ছিল হচ্ছে 10,000 টাকা, যার মধ্যে 3,000 টাকা বিগত বছরের, স্পষ্ট বলে দিছে বিগত বছরের। তো আমি কি বলছিলাম, মুনাফাজাতীয় আয়ের ভিতরে শুধুমাত্র চলতি বছরের টাকাটা আসবে, বিগত বছর যেটা দেওয়া আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বিনিয়োগের সুদ ছিল মোট 10,000 টাকা, বিগত বছরের যেটা ছিল সেটা মাইনাস করব, মাইনাস বিগত বছরের। বিগত বছরের টাকা কত ছিল? বিগত বছরের টাকা ছিল 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা যদি বিয়োগ করি, টাকা থাকবে হচ্ছে 7,000। এরপরে আমাদের কি ছিল? ভাড়া প্রদান, এটা হচ্ছে ব্যয়। ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা অলরেডি মূলধনজাতীয় প্রাপ্তিতে চলে গেছে, এখানে আর আসবে না। তাহলে দুইটা যোগ করবো, 1,87,000। এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এর পরের অংশ কি বলছিল? মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আবার করব হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। আমরা কি জানি? আমরা জানি মুনাফা জাতীয় আয় যেটা, মুনাফা জাতীয় প্রাপ্তি সেটাই, শুধুমাত্র ক্যালকুলেশনের ভিন্ন। তাহলে মুনাফা জাতীয় আয় কী ছিল? প্রথমে ছিল পণ্য বিক্রয়, তাহলে লিখলাম পণ্য বিক্রয়। এখানে কথা আছে মুনাফা জাতীয় প্রাপ্তিতে শুধুমাত্র আসবে চলতি, বিগত এবং পরবর্তী বছরের নগদে ঘটে যাওয়া লেনদেন, বাকিতে যেটা ঘটছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। এখন পণ্য বিক্রয় করছিলাম 1,80,000 টাকা, এর 50% ছিল ধারে, মানে বাকিতে। তাহলে আমাদের মূলধন মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে কোনো ধারে বা বাকিতে আসবে না। তাহলে ধারে বা বাকিতে যদি না আসে, আমার মোট বিক্রয় ছিল হচ্ছে 1,80,000 মাইনাস ধারে বিক্রয় করছিলাম 50%। তাহলে 1,80,000-এর যদি আমরা 50% করি, আসবে হচ্ছে 90,000। তাহলে এই 90,000 আমরা বিয়োগ করে টাকা রাখবো কত? 90,000। এরপরে আসো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদটা কি বলছিলাম? মুনাফাজাতীয় প্রাপ্তি বা প্রদানে শুধুমাত্র চলতি, বিগত এবং পরবর্তী বছরের নগদে ঘটে যাওয়া লেনদেনগুলো আসবে। এখন দেখো বিনিয়োগের সুদ ছিল মোট 10,000 টাকা, যার মধ্যে 3,000 টাকা বিগত বছরের। তো বিগত বছর হলে আমাদের কোনো সমস্যা নেই মুনাফাজাতীয় প্রাপ্তিতে, কারণ মুনাফাজাতীয় প্রাপ্তিতে আসবে চলতি, বিগত এবং পরবর্তী বছরের শুধুমাত্র নগদে ঘটে যাওয়া লেনদেন। তাহলে এখানে যেহেতু আমাদের বিগত বছরে 3,000 টাকা ছিল, সেহেতু 3,000 টাকা আমাদের বাদ দিব না, কারণ আমাদের সূত্র মতে, যার কারণে আমরা লিখবো সরাসরি 10,000 টাকা এখানে। আর কোনো আয় নাই, তাহলে দুইটা যোগ করে দিব, টাকা আসবে হচ্ছে 1,00,000 টাকা। ক্লোজ। আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার বলছিল মুনাফা জাতীয় ব্যয় ও প্রদানের পরিমাণ নির্ণয়। গ নাম্বার, মুনাফা জাতীয় ব্যয় ও প্রদানের পরিমাণ নির্ণয়। আমরা বক্স করব বিবরণ, টাকা, 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 তিনটে টাকার ঘর, কারণ আমাদের এখানে সমন্বয় আছে কিছু, এর জন্যই। বিবরণ, টাকা, টাকা, টাকা। সর্বপ্রথম করব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়
সেম মুনাফাজাতীয় আয়ের মতো সেম টেকনিক এখানে ইউজ করব। মুনাফাজাতীয় ব্যয় শুধুমাত্র চলতি বছরের নগদে এবং বাকিতে ঘটে যাওয়া লেনদেনগুলো আসবে। দেখব ব্যয় কী কী আছে। বিক্রয় ছিল আয়, আয়ের কাজ শেষ। এই পণ্য ক্রয় ছিল ব্যয়, তাহলে এটা লিখবো হচ্ছে আমরা পণ্য ক্রয়। নগদে প্লাস বাকিতে ঘটে যাওয়া লেনদেনটা আসবে শুধুমাত্র চলতি বছরের 1 লক্ষ টাকা, যার 40% নগদে আর বাকি 60% বাকিতে। তো নগদ বাকি নিয়ে আমাদের কোনো প্যারা নেই, কারণ মুনাফাজাতীয় আয়ের ভিতরে চলতি বছরের নগদে প্লাস বাকিতে ঘটে যাওয়া লেনদেনগুলো আসবে। তাহলে আসবে হচ্ছে টোটাল 1 লক্ষ টাকা। এরপরে আসো বিনিয়োগের সুদ আয়, এটার কাজ শেষ। ভাড়া প্রদান, এটা ব্যয়, আমরা লিখব ভাড়া প্রদান। ভাড়া প্রদান, ভাড়া প্রদান করছে এখানে 20,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা পরবর্তী বছরের। মুনাফাজাতীয় আয় বা ব্যয়ে শুধুমাত্র চলতি বছরের টাকা আসবে, পরবর্তী বছর বা বিগত বছর থাকলে সেটা বিয়োগ করে দেব। তাহলে আমরা ভাড়া প্রদান, এখানে টাকা ছিল হচ্ছে মোট 20,000 টাকা, পরবর্তী বছরের ভাড়া ছিল হচ্ছে 5,000 টাকা। তাহলে মাইনাস পরবর্তী বছরের ভাড়া কত টাকা ছিল? পরবর্তী বছরের ভাড়া ছিল হচ্ছে 5,000 টাকা, অথবা তোমরা অগ্রিম লিখলেও কোনো সমস্যা নেই, 15,000 টাকা। আমাদের এখানে আর কোনো ব্যয় নেই, তাহলে আমরা এটা যোগ করে দেব 1,15,000 টাকা ক্লোজ। এরপরে আসো, এর পরের পার্ট কী বলছিল? মুনাফা জাতীয় প্রদান। আমরা শিরোনাম লিখলাম মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় ব্যয় যেগুলো সেগুলোই মুনাফা জাতীয় প্রদান, পার্থক্য শুধুমাত্র ক্যালকুলেশনে। তাহলে পণ্য ক্রয় করছিলাম, এটা হচ্ছে মুনাফা জাতীয় আবার প্রদান, পণ্য ক্রয়। কথা আছে এখানে, যখন আমরা মুনাফা জাতীয় প্রদান করব তখন চলতি বিগত পরবর্তী বছরের লেনদেনটা আসবে, শুধুমাত্র নগদে ঘটে যাওয়া লেনদেনটা আসবে, বাকিতে যেটা ঘটছে সেটা বাদ দিব। পণ্য ক্রয় করছিলাম 1 লক্ষ টাকা, যার 40% নগদে, বাকি 60% ছিল বাকি, সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে পণ্য ক্রয় মোট টাকা ছিল আমাদের 1,40,000 নগদে, বাকি 60% ছিল বাকিতে। 1,00,000 60% করলে আসবে 60,000, যদি মাইনাস করে টাকা থাকবে হচ্ছে 40,000। এরপরে ছিল কি? ভাড়া প্রদান। ভাড়া প্রদান, মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানটা আসবে চলতি বিগত এবং পরবর্তী বছরের। তো আমাদের ভাড়া প্রদান করছিলাম 20,000 টাকা, যার ভিতরে 5,000 টাকা পরবর্তী বছরের। এই পরবর্তী বা পূর্ববর্তী বলে আমাদের কোনো প্যারা নেই, যে টাকাটা আছে সরাসরি আমরা লিখে দেবো সেই টাকাটাই, দুইটা যোগ করে 60,000 টাকা ক্লোজ। আশা করি সবাই বুঝতে পারছো। এর আগের ক্লাস এবং এই ক্লাস দিয়ে মোটামুটি এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো যেভাবে আসে আমি সবগুলো সমাধান করার চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের নক দিয়ে জানাবা, আর যদি তোমাদের কোনো ম্যাথ সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।